তোদের আজকে তোদের যেটা বলেছিলাম যে রেস্ট অফ দ্য নিউরোসার্জারি পার্টটা হবে। আগের দিন তোদেরকে মেনলি পড়ানো হয়েছে কিছু অ্যানাটমি, সিএসএফ সার্কুলেশন, আর তার সাথে হচ্ছে মেনলি হাইড্রোকেফালাস, যেটা তোদের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। নিউরোসার্জারিতে যাই থাকবে অলমোস্ট থিওরিটিক্যালি শর্ট নোট রিলেটেডই কোশ্চেন থাকবে, তার বেশি কিছু করে থাকে না, ঠিক আছে? আর দু একটা হয়তো তোদের এই 10টা এমসিকিউ এর মধ্যে কোনো একটা কোশ্চেন থাকতে পারে। সো অ্যাপার্ট ফ্রম যতটা পড়ানো হয়েছে, তাছাড়া আর কিছু যেগুলো ইম্পর্টেন্ট টপিক আছে তার মধ্যে একটা আছে যেটা তোদের কিছুটা অংশ ট্রমাতে পড়ানো হয়েছে, এই সাবঅ্যারাকনয়েড হেমারেজ, এটা ট্রমাতে খানিকটা পড়ানো হয়, বাকি পার্টটা পড়ানো হবে নিউরোসার্জারির মধ্যে, ঠিক আছে? এছাড়া আর একটা যেটা জিনিস, সাম ইনফেকশনস, মেনিনজাইটিস বল বা সার্জিক্যাল যেটুকু কাউন্টার পার্ট আছে, ম্যাক্সিমামটা তো মেডিসিনে পড়ানো হয়। আর তার সাথে হচ্ছে ব্রেন টিউমার অ্যান্ড ব্রেন অ্যাবসেস, রাইট? যতটা নিউরোসার্জারি আন্ডারে পড়ে। এছাড়া কিছু কনজেনিটাল প্রবলেমস আছে যেগুলো অনেক সময় কোয়েশ্চেন্স আছে, ঠিক আছে? সো লাস্ট দিন তোদেরকে যেটা পড়িয়েছিলাম সেটা হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ হাইড্রোকেফালাস অ্যান্ড ইটস ম্যানেজমেন্ট ডিটেলস, কারণ এটা কোশ্চেন আসে, ঠিক আছে? এবার নেক্সট যদি আসি, আমাদের আর একটা কমন টাইপ অফ প্রেজেন্টেশন ইনিশিয়ালি অ্যাডমিট হয় মেডিসিনে, ফলোড বাই নিউরোসার্জারি একটা রেফার আসে, কিছু কিছু ক্ষেত্রে এটা ম্যানেজমেন্ট আলাদা করে লাগে। সো দ্যাট ইজ ইন্ট্রাক্রেনিয়াল ইনফেকশন, ঠিক আছে? মেনিনজাইটিস বল বা মেনিঙ্গো এনকেফালাইটিস, এগুলো যে হয়, মোস্ট কমন অর্গানিজম কি কি থাকে? মেনলি স্ট্যাফ অরিয়াস, ঠিক আছে? এছাড়া দেখো হচ্ছে নিউমোকক্কাস, মেনিঙ্গোকক্কাস, অ্যান্ড একটা হচ্ছে এন্ট্রোব্যাকটেরিয়াসি গ্রুপ, ঠিক আছে? আর হ্যাঁ, অবশ্যই কিছু কিছু ওল্ড এজ পেশেন্ট, অনেক সময় কোনো আগে হয়তো ধর কোনো ব্রেনে কোনো ক্যাথেটার দেওয়া হয়েছিল, সেই সমস্ত পেশেন্টগুলো অ্যান্ড হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন হিসেবে সিউডোমোনাস, রাইট? তো এবার কি হয়, আর সার্জারিতে যেটা মানে মেনিনজাইটিসের কজ হিসেবে দিতে, মেডিসিনে কি হয় মোস্ট কমনলি নেজাল রুট দিয়ে মেনিনজাইটিস স্প্রেড হয়, কিন্তু সার্জারিতে যেটা কমন প্রেজেন্টেশন সেটা হচ্ছে পোস্ট হেড ইঞ্জুরি। সো কোনো একটা আরটি হয়েছিল, হেড ইঞ্জুরিতে ট্রমা ফলোড বাই যেখানে তো স্কাল বোন ফ্র্যাকচার হয়েছে, রাইট? স্কাল বোন ফ্র্যাকচার এক্সটেন্ডেড আপ টু সাইনাস, তো সেখান থেকে ইনফেকশন স্প্রেড করে থ্রু সিএসএফ মেনিনজাইটিস করে, ফলোড বাই মেনিঙ্গো এনকেফালাইটিস অ্যান্ড কোমা, পেশেন্ট একদম ডেথও হতে পারে, ঠিক আছে? এতটাই ইনফেক্টেড থাকে। অ্যান্ড ইন সাম কেসেস কিছু নেজাল ইনফেকশন বল বা এরকম পোস্ট ট্রমাটিক মেনিনজাইটিস দ্যাট মে কজ accumulation of fluid followed by infection and abscess in brain parenchyma, that is called brain abscess, right? So যদি ব্রেন অ্যাবসেস দেখিস, মেনলি পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করবে, একটা টিপিক্যাল, যখন তো তোদের একটা শর্ট নোট দিল ব্রেন অ্যাবসেস, মানে যে কোনো শর্ট নোট লেখার ক্রাইটেরিয়া, যেটা তোদের এক্সামে বারবার আমি বলেছি, মানে কিভাবে মার্কস গেইন করতে, সেই জায়গাটা তোদের ডেফিসিয়েন্সি বারবার থাকছে। সাপোজ তোর একটা ব্রেন অ্যাবসেস শর্ট নোট এসছে, ঠিক আছে? তো হোয়াট ইজ ব্রেন অ্যাবসেস, এক লাইন দু লাইন লিখলি। কি ব্রেন অ্যাবসেস? ব্রেন অ্যাবসেস মানে হচ্ছে অ্যাবসেস ক্যাভিটি অর এমনি পাস অ্যাকুমুলেটেড ক্যাভিটি ইনসাইড ব্রেন প্যারেনকাইমা causing different types of effects like some systemic effects or maybe some compressive effect। কি হয়, একটা হতে পারে তোর কোনো ইম্পর্টেন্ট কোনো এরিয়ার পাশে থেকে সেখানে প্রেসার এফেক্ট করে সেই সিস্টেমটাকে, দাও সর আমাদের এমন একটা জায়গাতে আছে যেটা আমাদের মানে ব্রোকাস এরিয়ার কাছে, ধর আমাদের যেটা নিয়ে কথা বলি, ঠিক এরকম একটা এরিয়ার পাশে ধর একটা কোনো বড় অ্যাবসেস হলো, সে কম্প্রেস করলো, সো পেশেন্ট অ্যাফাসিয়া রিলেটেড প্রবলেম নিয়ে প্রেজেন্ট করতে পারে, ঠিক আছে? একটা। সেকেন্ড হচ্ছে অনলি কম্প্রেসিভ প্রেশারের জন্য আমাদের যে স্পাইনোথ্যালামিক ট্র্যাক্টের যে অরিজিন ফার্স্ট একদম ফ্রম ব্রেন, সেইখানে কম্প্রেস করে তার এফেক্ট করতে পারে, আপার মোটর টাইপ অফ লিশন করতে পারে। এছাড়া কি জেনারেলাইজ কি ফিচার, একটা হচ্ছে হেডেক। হেডেক ইজ দ্য মোস্ট কমন ফিচার। স্পাইনাল হেডেক ফলোড বাই নজিয়া অ্যান্ড ভমিটিং ইজ ভেরি মাচ কমন, and if is present as brain abscess, then অবশ্যই ফিভার। নর্মালি তুই আদার্স কোনো কিছুতে কোনো ফিভারে কজ পাচ্ছিস না, পেশেন্টের অন্য কোনো সিমটম নেই, শুধু মানে আননোন অরিজিনের ফিভার, পাইরেক্সিয়া আননোন অরিজিন, পেশেন্টের হাতে হেডেক আছে এবং মেবি একটা লং টাইম ওল্ড হেড ইঞ্জুরি হিস্ট্রি আছে। সো we have to suspect there may be a brain infection, maybe meningitis, features of meningism, that is neck rigidity, right? And if it is not present, it may present as brain abscess only. So CT scan বা MRI তে আমরা দেখতে পাবো একদম ফ্লুইড ফিল্ড ক্যাভিটি, ঠিক আছে, যেটা অবশ্যই এনহ্যান্সিং লিশন, কিন্তু এটা কোনো এসওএল যেমন থাকে তার মতো নয়, ভেতরটা হচ্ছে হাইপোইকোইক, ঠিক আছে, ফলোড বাই এ ক্যাভিটি, দ্যাট ইজ কল্ড ব্রেন অ্যাবসেস। ওকে, তাহলে ব্রেন অ্যাবসেসের ক্ষেত্রে ট্রিটমেন্ট কি, একটা হচ্ছে কনজারভেটিভ, যেমন হচ্ছে আমাদের অ্যান্টিব্যাকটেরিয়াল থেরাপি, ফলোড বাই পাইরেক্সিয়ার জন্য আমাদের অ্যান্টি ইনফ্লেমেটরি, হ্যাঁ, সিএসএফ
যদি তোর মানে মেনিনজাইটিসের ফিচার সাথে থাকে তাহলে সিএসএফ স্টাডি, রাইট? সেখানে আমরা কি পাবো? পলিমাইক্রো পিএমএন মানে নিউট্রোফিলস হাই পাবো, ঠিক? তার সাথে কি পাবো? সিএসএফ এ প্রোটিন বেশি পাবো, ঠিক? যদি এটা আমাদের টিউবারকুলার মেনিনজাইটিস হয় তাহলে সিএসএফ ফিচার্স কি পাবো বল? হুইচ টাইপ অফ সেলস আমরা হাই পাবো? লিম্ফোসাইট, ভেরি গুড, লিম্ফোসাইট হাই পাবো, ঠিক আছে? ওকে, তো অ্যাজ পার দিস সিচুয়েশন আমরা সেখানে ট্রিটমেন্ট করব। এবার কি, হ্যাঁ, যদি তো টিপিক্যালি অ্যাকিউট মেনিনজাইটিসের ফিচার্স থাকে সেক্ষেত্রে ইনিশিয়ালি একটা স্টেরয়েড থেরাপি দেওয়া হয়, বিকজ ওই ইডিমাটাকে সাবসাইড করা যায়। বিকজ ইডিমাটা যদি কন্টিনিউয়াস বাড়তে থাকে ও আরো ব্রেন এফেক্ট করে মানে পার্মানেন্ট ড্যামেজ করতে পারে। সো টু রিডিউস দ্যাট ইডিমা পার্ট আমরা ডেক্সোমেথাজোন ইনফিউজ করি যাতে পেশেন্টের ইডিমাটা সার্টেন থাকে, পেশেন্ট সিমটোম্যাটিক্যালি ইমপ্রুভ করে। ফলোড বাই সিএসএফ স্টাডি যদি দেখা যায় যে না এটা টিউবারকুলার আছে, দেন উই হ্যাভ টু স্টপ স্টেরয়েড because otherwise it may flare up. Okay, এইবার আর একটা ইম্পর্টেন্ট টপিক, দ্যাট ইজ যেটা বললাম সাবঅ্যারাকনয়েড হেমারেজ। ওকে, সাবঅ্যারাকনয়েড হেমারেজ যদি বলিস হোয়াট ইজ দ্য মোস্ট কমন কজ অফ সাবঅ্যারাকনয়েড হেমারেজ? ট্রমা, ভেরি গুড, অ্যান্সার ইজ ট্রমা। ওভারঅল সাবঅ্যারাকনয়েড হেমারেজ মেনলি ডিউ টু ট্রমা। If the question says what is the cause of spontaneous subarachnoid hemorrhage, then aneurysm, that is aneurysm, and it may be due to ruptured aneurysm, it may cause hematoma will develop, right? Then the next question, what is the most common location of formation of aneurysm causing subarachnoid hemorrhage? ঠিক, অ্যান্টিরিয়র মানে এটা নিয়ে তোদের যদি আরেকটু ভালো করে দেখিস, অ্যান্টিরিয়র কমিউনিকেটিং আর্টারি আর মিডল সেরিব্রাল আর্টারি যে কানেকশন, দ্যাট পয়েন্ট ইজ মোর মানে 38%, rather only single involving only anterior communicating artery is 36%. So the junction between middle cerebral artery and the stem of anterior communicating artery is the highest location, that is 38%, followed by এই যে বললাম anterior আছে, তারপর তোর এই মানে posterior communicating artery আছে, তারপর posterior cerebral artery আছে, এগুলো সব less percentage, right? So rupture of aneurysm বা aneurysm is the most common cause of spontaneous subarachnoid hemorrhage. হলো, নেক্সট তাহলে কি আসবে? সাবঅ্যারাকনয়েড হেমারেজ পেশেন্ট কি নিয়ে প্রেজেন্ট করবে বল? সিভিয়ার হেডেক, ঠিক আছে? এখানে একটা টার্মিনোলজি ইউজ হয়, থান্ডার ক্ল্যাপ হেডেক অর দ্য ওয়ার্স্ট হেডেক ফেজ অফ দ্যাট পারসন ইন হিজ অর হার লাইফ। কেন এতটা সিভিয়ার হেডেক সে লাইফে কখনো পায়নি। আমাদের ঠান্ডা লাগা, মাথা যন্ত্রণা অনেক কারণে হয়, ঠিক আছে, বাট দ্যাট মাচ অফ হিউজ হেডেক মানে সিভিয়ার হেডেক, দ্যাট মে বি আ সাইন অফ সাবঅ্যারাকনয়েড হেমারেজ। Maybe in a patient, suppose old history of long time atherosclerotic patient, dyslipidemia patient, diabetic patient, or a patient with history of hypertension, এরকম থাকতে পারে, নাও থাকতে পারে। তো এরকম একটা মানে তো অ্যানিউরিজম যদি হয়, অ্যানিউরিজম মানে কি? হোয়াট ইজ অ্যানিউরিজম? অ্যাবনর্মাল ডাইলেটেশন অর আউটপাচ অফ আ ভেসেল, ঠিক আছে? তো কি হয়, আর্টারির যে ওয়াল ভেতরে তো নিউকোজা, তার উপরে মানে ইন্টিমা লেয়ারের উপরে মাসেল লেয়ার, তার উপরে হচ্ছে বাইরের আউটার লেয়ার, এক্সটার্নাল। তো ওই জায়গাটা থিকেনিং হওয়ার ফলে কোনো একটা জায়গায় যেখানে প্রেসার এফেক্টের জন্য কোনো একটা ব্রিজ থাকে, সেইখান থেকে একটা পপ আপ করে আউট পাউচ হয়ে যায়, দ্যাট ইজ কল্ড অ্যানিউরিজম। অ্যানিউরিজম ইজ নট মানে টোটাল ওয়াল কভারিং থাকে না, দ্যাটস ওয়াই দে আর মোর প্রোন টু রাপচার, ঠিক আছে? বাট যেখানে অনলি ডাইলেটেশন হচ্ছে সেখানে একটা সার্টেন ক্রিটিক্যাল ডিস্টেন্স ডায়ামিটার না হলে সহজে রাপচার হয়। ফর এক্সাম্পল অ্যাবডোমিনাল অ্যানিউরিজম, অ্যাবডোমিনাল অ্যানিউরিজম ইজ এ ট্রু অ্যানিউরিজম, রাইট? কেন? তার পুরো ওয়ালটা থাকছে, মানে যে ডাইলেটেড হচ্ছে টোটাল ওয়ালটা শুদ্ধ ডাইলেট হচ্ছে, বাট ইফ একটা লেয়ার সাইড থেকে ছোট্ট আউটপাউচ হলো যার টোটাল ইন্টিমা মিডল এক্সটার্নাল টোটাল লেয়ার সাপোর্ট নেই, দ্যাট আর মোর চান্সেস টু রাপচার, রাইট? গট মাই পয়েন্ট? ধর একটা ভেসেল ওয়াল যেটা টোটালটা ডাইলেটেড হচ্ছে, দ্যাট ইজ কল্ড অ্যানিউরিজম। ওকে, যদি একটা জায়গায় কি টোটাল ওয়ালটা শুধু ছোট্ট একটা কোনো পয়েন্টে ব্রিচ হয়ে একটা ছোট্ট আউটপাউচ হলো, বুঝলো, দুটো বেলুনের লেয়ার আছে, উপরে বেলুনটা ফেটে গিয়ে সাইড থেকে একটা বেলুনের পাউচ বেরোয়, তো সেটা মোর চান্সেস টু রাপচার, দ্যাট ইজ কল্ড ফলস অ্যানিউরিজম, মোস্ট কমনলি ডিউ টু মাইকোটিক অ্যানিউরিজম। হোয়াট ইজ মাইকোটিক অ্যানিউরিজম? Mycotic aneurysm is not due to, not a fungal, is an infected aneurysm, is caused by infected damage of the wall of the vessels causing a saccular dilatation. Saccular মানে কি সাইডে একটা ছোট্ট আউটপাউচ, থ্রু আউট দ্য ওয়াল নয়।
অ্যাবডোমেন অ্যানিউরিজম এইরকম ফুললো নেমে গেল, কিন্তু একটা দেওয়াল থেকে ছোট্ট অ্যানিউরিজম বেরিয়ে গেল গা থেকে, দ্যাট ইজ কল্ড স্যাকুলার অ্যানিউরিজম। হ্যাঁ, এবং ইট ইজ মোস্ট কমনলি ডিউ টু মাইকোটিক অ্যানিউরিজম, মানে ইনফেক্টেড অ্যানিউরিজম, দ্যাট আর মোর চান্সেস অফ রাপচার, রাইট? ওকে, নেক্সট তোদের একটা হ্যাঁ তাহলে হলো প্রেজেন্টেশন ফিচার কি হলো? হেডেক, মোস্ট কমন হেডেক ফলোড বাই ভমিটিং অবভিয়াসলি, রাইট? লং টাইম থাকতে পারে। এবার ধর স্পন্টেনিয়াস এবং অ্যাকিউট সাবঅ্যারাকনয়েড হিমারেজ, হ্যাঁ, প্রেজেন্টলি মোস্ট কমনলি হেডেক, ঠিক এটা নিয়ে প্রেজেন্ট করে, ভমিটিং। সো হেডেক তো আরো অনেক কজ হতে পারে, তো ঠিক আছে, আমরা তখন তাহলে কি আমাকে তো ডায়াগনোসিস করতে হবে যে এটা সাবঅ্যারাকনয়েড হিমারেজ না হলে আমি তার স্পেসিফিক ট্রিটমেন্টটা করবো কি করে, ঠিক? এটা ধর কোনো পেশেন্টের আগে লং টাইম হাইড্রোকেফালাস আছে বা কোনো মাস আছে, তার জন্য তো হতে পারে, হয়তো মাস্কিং এফেক্ট থাকতেই পারে, এক্স্যাক্ট সেইটাই যে সিভিয়ার হেডেক তার লাইফে, তো সে নাও বুঝিয়ে বলতে পারে। সো দ্যাটস ওয়াই তুই দেখলি পেশেন্ট এরকম একটা প্রচন্ড হেডেক নিয়ে এসছে, মেবি আ ব্যাকগ্রাউন্ড অফ হাইপারটেনশন, তো তাকে আমাকে তাহলে ডায়াগনোস করতে হবে, তো ডায়াগনোস করতে হলে ইনভেস্টিগেশন করতে হবে। তো হোয়াট ইজ দ্য ইনভেস্টিগেশন? NCCT brain, right? Sometimes MRI may be needed. Okay, তো সেখানে আমরা কি পাবো? সাবঅ্যারাকনয়েড হিমারেজে, সাবঅ্যারাকনয়েড যে রিজিয়ন গুলোতে সেখানে হিমারেজ পাবো, রাইট? সাবঅ্যারাকনয়েড হিমারেজ কিরকম পাবে? দেখ আমরা কি বলেছিলাম ট্রমাতে, এক্সট্রাডিউরাল হিমারেজ মানে হচ্ছে কনকেভ ও কনভেক্স, সাবডিউরাল হচ্ছে বাইকনভেক্স, রাইট? সাবঅ্যারাকনয়েড কি থাকে, কিভাবে বুঝবো আমরা? ফিশার গুলোতে ব্লাড থাকে, ঠিক আছে, এবং অনেক সময় দ্যাট মে এক্সটেন্ড আপ টু ভেন্ট্রিকল, ঠিক আছে, সিভিয়ার মানে ভেন্ট্রিকুলার হিমারেজ থেকে ইন্টারভেন্ট্রাল হিমারেজ অনলি না ভাবার কোনো কারণ নেই, ইট মে বি আ এক্সটেনশন অফ সাবঅ্যারাকনয়েড হিমারেজ অলসো, রাইট? সো তাহলে মানে ইনভেস্টিগেশন হয়ে গেল। এবার এখানে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে প্রেজেন্টেশন, ঠিক আছে? আন্ডার গ্রাজুয়েট লেভেলে যেটা আমাদের একটাই পড়ানো হয়, পোস্ট গ্রাজুয়েট লেভেলে 3 রকম পড়ানো হয়, তো অত দরকার নেই তোর, এখন যেটা লাগে আমাদের, যেটা আমাদের আন্ডার গ্রাজুয়েট বইয়েও আছে, ওয়ার্ল্ড ফেডারেশন অফ নিউরোলজিক্যাল সায়েন্স, WFNS, ঠিক আছে? এরা কি করছে, এরা 5টা ক্যাটাগরিতে ভাগ করলো। কিসের বেসিসে? দুটো জিনিসের বেসিসে, একটা হচ্ছে GCS আর একটা হলো তোর ফোকাল ডেফিসিট, মানে ইনিশিয়াল নিউরোলজিক্যাল কোনো ফোকাল ডেফিসিট আছে কিনা, একদম জাস্ট মাথায় রাখ ব্যাপারটা। তাহলে কি হলো, দুটো প্যারামিটারের উপরে বেসিস করে করছে, একটা GCS আর একটা হলো ফোকাল ডেফিসিট। এবার ধর একটা পেশেন্টের ইনিশিয়ালি দেখা যাচ্ছে GCS নর্মাল, দ্যাট ইজ 15 আউট অফ 15, ওকে, there is no focal deficit, that is class 1. WFNS ক্লাসিফিকেশন, এটা হচ্ছে ক্লাস 1, তাহলে কি হলো, GCS আর ফোকাল ডেফিসিট, ওকে, রাইট? GCS 15, focal deficit negative, that is class 1, okay. Class 2, ক্লাস 2 হচ্ছে, সরি ভুল, ক্লাস 2 হচ্ছে তো 15 13 টু 14, ঠিক আছে, 13 টু 14 কিন্তু নেগেটিভ, মানে কোনো ফোকাল ডেফিসিট নেই, GCS 13 টু 14। ক্লাস 3 হচ্ছে GCS 13 টু 14 কিন্তু ফোকাল ডেফিসিট আছে, রাইট? 9 থেকে লেস দ্যান 13 ফোকাল ডেফিসিট প্লাস মাইনাস, অ্যান্ড লেস দ্যান 9 ফোকাল ডেফিসিট প্লাস মাইনাস, ঠিক আছে? ক্লাস 4, ক্লাস 5, ঠিক আছে? সহজ করে বুঝে মুখস্থ করতে গেলে হবে না, দুটো প্যারামিটার, একটা GCS একটা ফোকাল ডেফিসিট, GCS নর্মাল FD নেগেটিভ, সো ক্লাস 1, GCS 13 টু 14 FD নেগেটিভ, ক্লাস 2, GCS 13 টু 14 বাস অ্যাসোসিয়েটেড উইথ ফোকাল ডেফিসিট, ফোকাল ডেফিসিট মানে কি, কোনো একটা জায়গা উইক হয়ে গেছে, হ্যাঁ, নিউরোলজিক্যাল বা কোনো একটা দিকে বেলস পলসি ডেভেলপ, মানে আই রিলেটেড ফিচার্স দেখা গেছে, ঠিক আছে, দ্যাট ইজ ক্লাস 3। 4 মানে হচ্ছে 9 টু লেস দ্যান 13 FD মে বি প্রেজেন্ট অন নেগেটিভ, আর লেস দ্যান 9 প্লাস মাইনাস FD থাকলে সেটা হচ্ছে ক্লাস 5, ওকে। সো আমাদের ইনভেস্টিগেশন কি বললাম, সিটি স্ক্যান, রাইট? সিটি স্ক্যান হচ্ছে মানে মোস্ট কমন ইনভেস্টিগেশন এবং সবচেয়ে বেশি করা হয়, বাট ওল্ড হিস্ট্রি অনেক সময় সেক্ষেত্রে সিটি স্ক্যানে কিছু বোঝা যায় না, তখন কি লেখে, ডিএসএ। ডিএসএ মানে কি বল? সিটি কি, সিটির ইনভেসিভনেসটা কোথায়? নন কন্ট্রাস্ট সিটি ইনভেসিভনেস হচ্ছে অনলি রেডিয়েশন, রাইট? ইফ ইট ইজ এ কন্ট্রাস্ট এনহান্সড সিটি, বোথ রেডিয়েশন এন্ড কন্ট্রাস্ট, ঠিক আছে, এমআরআই নাথিং, ঠিক আছে। ডিএসএ তে কি হয়, এক ধরনের অ্যাঞ্জিওগ্রাফি, ডিজিটাল সাবস্ট্রাকশন অ্যাঞ্জিওগ্রাফি, ঠিক আছে, নর্মাল টিস্যু আর অ্যাবনর্মাল মানে ইসকেমিক টিস্যু ডিফারেন্সিয়েট আরো ভালো করে, ওকে, রাইট? এবার অবভিয়াসলি ফলোড বাই এমআরআই। তো এখানে ট্রিটমেন্ট কি,
এটা তোরা মেডিসিনে পড়েছিস। ফার্স্ট ট্রিটমেন্ট অফ মানে সাবঅ্যাকনয়েড হিমারেজ নিমোডিপিন, রাইট? ট্যাবলেট নিমোডিপিন, ঠিক আছে, 60 mg QDS। তারপর তুই ফার্দার ইনভেস্টিগেশন কর কি স্টেজে আছে, তার আরো মানে তোদের ওই পেশেন্ট যদি কোমাটোস থাকে তাকে ভেন্টিলেশন লাগতে পারে, ঠিক আছে। পেশেন্টের যদি আরো তোর মানে এই সাবঅ্যাকনয়েড হিমারেজ এই একমাত্র জায়গা যেখানে তোর মানে বেসিক্যালি তো ব্লিডিং, সাবঅ্যাকনয়েড হিমারেজ হয়েছে, সেখানে তাহলে আমার মানে নিমোডিপিন বা এই জাতীয়গুলো দেওয়ার উদ্দেশ্য কি, ঠিক আছে, এই যে ট্যাবলেটগুলো দেওয়ার যে মেইন আর্টেরিয়াল প্রেশারটা যাতে মেনটেন থাকে, আদারওয়াইজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেশারটা অনেক বেশি বেড়ে যাবে, ঠিক আছে। সেই তো একই গল্প, মাথার ভেতরটা সেম। হ্যাঁ, কি ল নাম ছিল বল? টোটাল ক্রেনিয়াল ক্যাভিটি ফিক্সড অ্যামাউন্ট, আইদার ব্রেন টিস্যু অ্যান্ড সিএসএফ অ্যান্ড আদার্স ভেসেলস আছে, যে কোনো একটা ইমব্যালেন্স হলে অপরটাকে কাউন্টার ব্যালেন্স করতে হবে। হোয়াট ইজ দ্য ল? তুই বল প্রথমে বসে, আগের দিনের ক্লাসে ছিলি তো? ছিলি? তুই বল। আগের দিন অতক্ষণ ধরে পড়ালাম, কি লটার নাম কি ছিল? একটা ডক্টরাইন বেসিক্যালি। বাহ, একটা টোটাল ক্রেনিয়াল ক্যাভিটির মধ্যে অ্যামাউন্ট ফিক্সড, তো একটা যদি সিএসএফ এর অ্যামাউন্ট বেড়ে যায় ব্রেনের উপর কম্প্রোমাইজ হবে, বা ব্রেনে কোনো মাস থাকলে সিএসএফ কম্প্রোমাইজ হবে। হোয়াট ইজ দ্যাট রুল বা ল? মনরো কেলি ডক্ট্রাইন। কি ক্লাস করছিস, ঠিক আছে। তো এইটা গেল তোর হচ্ছে সাবঅ্যাকনয়েড হিমারেজ। তো সাবঅ্যাকনয়েড হিমারেজ তাহলে কমপ্লিকেশন কি বল? একটা হিমারেজ ভেতর জমলে কমপ্লিকেশন কি? ব্রেনের উপরে এফেক্ট ফেলবে, তাহলে তার কম্প্রেসিভ ফিচার্স, সিজার হতে পারে, ঠিক আছে, পেশেন্ট কোমাটোস হয়ে যেতে পারে, রাইট। আর কি হতে পারে? মাস এফেক্ট হলে সেখানে কোনো ইলোকুয়েন্ট এরিয়া, এবার দেখ এটা কথা, ইলোকুয়েন্ট এরিয়া মানে কোনো ইম্পর্টেন্ট ফাংশনাল এরিয়া অফ ব্রেন, সেটার কাছে থাকলে তার এফেক্ট করবে, না হলে কিছু করবে না, ঠিক আছে। অ্যান্ড তার সাথে এবং একটা কিছু বায়োকেমিক্যাল কিছু চেঞ্জেস হয় বডিতে, একটা স্পেসিফিক বায়োকেমিক্যাল চেঞ্জেস দেখা যায় এই ক্ষেত্রে, দ্যাট ইজ হাইপোনাট্রেমিয়া। এটা মাথায় রাখবি। তাহলে আমি একটা এতক্ষণ যে সাবঅ্যাকনয়েড হিমারেজ বললাম, কতটুকু পয়েন্টে পয়েন্টে বললাম, তুই এক পাতার মধ্যে এটা গোটাটা লেখ, ইউ উইল গেট অ্যাটলিস্ট 4 out of 5, ঠিক আছে। ডেফিনেশন, কজ, প্রেজেন্টেশন, ইনভেস্টিগেশন, ম্যানেজমেন্ট, এইভাবে হেডিং দিয়ে লিখবি, অ্যান্ড মেবি কোনো স্পেসিফিক কমপ্লিকেশন তাহলে সেটা, এই তো জিনিস, ঠিক আছে। সো নেক্সট কজ অফ সাবঅ্যাকনয়েড হিমারেজ কি হতে পারে? একটা তো বললি যে সবচেয়ে কমন অ্যানিউরিজম, নেক্সট কজ কি হতে পারে বল? ভ্যাসকুলার মালফরমেশন, এভিএম, ঠিক আছে। তো সেখানে কি হয়, একটা হচ্ছে কিছু কনজেনিটাল রিলেটেড, দ্যাট ইজ ভেন অফ গ্যালেন ম্যালফরমেশন, একটা হতে পারে এভি ম্যালফরমেশন, মেবি ডিউ টু ট্রমা, ওকে, অ্যান্ড থার্ড ইজ ক্যাভার্নোমা, ঠিক আছে। এই গেল বেসিক, এর বেশি ডিটেলস তোরা বাকিটা থিওরিতে পড়বি, মেন জিনিসগুলো বললাম কি হাউ টু রিমাইন্ড, ওকে, এগুলো গেল। তারপরের টপিক হচ্ছে আর একটা স্পেসিফিক জিনিস, হ্যাঁ, যেটা তোদের মানে আগেও তোরা অ্যানাটমিতে পড়েছিস, দ্যাট ইজ মোয়ামোয়া ডিজিজ। কারো মনে আছে হোয়াট ইজ মোয়ামোয়া ডিজিজ, বা অ্যাটলিস্ট একটা পয়েন্ট অ্যাবাউট মোয়ামোয়া ডিজিজ? নামটা শুনেছিস তো, মনে পড়ছে তো, অ্যানাটমিতে পড়েছিলি? কিচ্ছু রিলেট নেই মাথায়, কিছু তো একটা বল। মোয়ামোয়া ডিজিজের ক্লাসিক্যাল একটা দুটো পয়েন্ট ছিল, যেটাই মনে থাকে, বাকি তো সব ভুলে যায়। মোয়ামোয়া কথাটা থেকে কি মনে হচ্ছে, কোথাকার ওয়ার্ড, কোন দেশের ওয়ার্ড এটা? এনি গেস? জাপানিজ ওয়ার্ড, রাইট। মোয়ামোয়া মানে হচ্ছে পাফ অফ এয়ার, ঠিক আছে। কিরকম হয়, এই ইন্টারনাল ক্যারোটিড আর্টারি কোনো ব্রাঞ্চ ধর ব্লক হয়ে গেলে সে কি করে, তার ভ্যাসকুলারিটি আশপাশে এরিয়া মেনটেন করার জন্য মাল্টিপল কি করে, যে কোনো ভেসেলে এটা নিয়ম, হার্টেও তাই, একটা ধর ব্লক থাকলে আশেপাশে অন্য চ্যানেল দিয়ে সে ব্লাড সাপ্লাই করে। হোয়াট ইজ দিস টার্ম? কোল্যাটারালস, লার্জ নাম্বার অফ স্মল কোল্যাটারালস। এবং যখন এটা অ্যাঞ্জিওগ্রাফি করে ওরা দেখছে যে নিচখান থেকে মনে হচ্ছে না সেই ওদের যেমন আগ্নেয়গিরি ফোটে সেরকম চারদিকে এরকম এরকম সরু 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 পুরো একদম আগুনের গোলার মতো পাফ লাইক একটা স্ট্রাকচার হয়ে গেছে, যেটা একটা সরু আর্টারি হওয়ার কথা ছিল, দ্যাট ইজ কল্ড মোয়ামোয়া ডিজিজ, রাইট? বোঝা গেছে এটা?
এটা এটা একটা টার্ম কোশ্চেন, ওই জন্য তোকে বললাম, ঠিক আছে রাইট। তাহলে মোটামুটি তোদের ভাস্কুলার ডিজিজটা হলো, হ্যাঁ বেসিক। এর বেশি ডিটেলসটা বাকি এক্সামের জন্য নিজেরা পড়বি, কিন্তু যেটুকু টাইম লাগে সেটুকু তোকে বললাম। ওকে, নেক্সট হচ্ছে তোদের, তাহলে কি হলো আজকে এখন অবধি আমরা ব্রেন অ্যাবসেস পড়লাম, একটা পড়লাম সাবঅ্যারাকনয়েড হেমারেজের কজ অ্যান্ড ম্যানেজমেন্ট, রাইট। আচ্ছা, ম্যানেজমেন্ট যদি বলিস তাহলে যদি সিভিয়ার হয় তাহলে ক্রেনিয়েক্টমি মানে ক্রেনিওটমি, প্রথমে ব্রেন ওপেন করে সেখানে বা সোর্স অফ যেখান থেকে ব্লিডিংটা হচ্ছে সেটাকে কয়েল, যখন আমি ভাবছি ক্রেনিওটমি, হ্যাঁ তার মানে এটা এন্ডোভাস্কুলার প্রসেস হচ্ছে না, ওপেন হচ্ছে, তাহলে তাকে কি বলবো ক্লিপিং, ক্লিপ করে দেওয়া হচ্ছে। কয়েলিং টার্মটা কখন আসছে, যখন তুমি গোয়িং থ্রু এন্ডোভাস্কুলার, মানে ভেসেলের ভেতর দিয়ে আমি একটা ওখানে ফোম মিক্সড উইথ সামথিং একটা স্ট্রাকচার গিয়ে ওটাকে ব্লক করে দিচ্ছি যাতে ব্লিডিংটা না হয়, দ্যাট ইজ এন্ডোভাস্কুলার প্রসেস, দ্যাট ইজ কল্ড কয়েলিং। একটা ওয়্যার দিয়ে ওকে বন্ধ করে দিচ্ছি মুখটা, আর যখন আমি বাইরে থেকে ব্রেনটা কন্ট্রোল করছি ব্রেন খুলে, দ্যাট ইজ কল্ড ক্লিপিং। দুটো টার্মিনোলজি বোঝা গেল। নেক্সট হচ্ছে তোদের টপিক হলো ব্রেন টিউমার। ব্রেন টিউমারটা নিয়ে আমি একটা ওভারঅল আইডিয়া দেবো এবং তোদের ধর শর্ট কোশ্চেন্স কিরকম ভাবে আসতে পারে আমি এটা বলছি। ব্রেন টিউমার যদি তুই ভাবিস, আমাদের দেখ ডিফারেন্সিয়েট করবে আমাদের মানে হাইন্ড ব্রেন টিউমার, ফোর ব্রেন টিউমার, যদি গ্রস ডিফারেন্সের অ্যাডাল্টে মোর কমনলি ফোর ব্রেন টিউমার বা ব্রেন প্যারেনকাইমাল টিউমার বেশি দেখা যায়। পেডিয়াট্রিক এজ গ্রুপে হাইন্ড ব্রেন টিউমার বা পস্টেরিয়ার ফসা টিউমার, হ্যাঁ শুধু হাইন্ড ব্রেন বললে হবে না, ওই অ্যান্টেরিয়ার ফসা পস্টেরিয়ার ফসা, ডিফারেন্সটা বুঝতে পারছি? পস্টেরিয়ার ফসা মানে কোন পার্টটা, সেরিবেলাম ভার্মিস এইগুলো পস্টিয়ালি, পস্টিয়ার ফসা টিউমার আর মোর কমন ইন পেডিয়াট্রিক এজ গ্রুপ, অ্যান্টেরিয়ার ফসা টিউমারস আর মোর কমন ইন অ্যাডাল্ট গ্রুপস, রাইট। সবচেয়ে কমন টাইপ অফ ব্রেন টিউমার কি, কেউ একজন বল? না না, গ্রস মানে আমি কোনো স্পেসিফিক একদম স্পেসিফিক নামটা চাইছি না, গ্রসলি ব্রেন টিউমার আমরা সবচেয়ে কমন কি পাই? ভেরি গুড। ব্রেন সেম জিনিস কিন্তু লিভারেও, মোস্ট কমন টাইপ অফ ম্যালিগন্যান্ট টিউমার ইন লিভার ইজ সেকেন্ডারি মেটাস্টেসিস। প্রাইমারি বললে হেপাটোসেলুলার কার্সিনোমা, সেম ব্রেনে কি মোস্ট কমন ব্রেন টিউমার কি, সেকেন্ডারি মেটাস্টেসিস। তাহলে কোথা থেকে সবচেয়ে কমন লোকেশন, নেক্সট কোশ্চেন আসবে অবভিয়াসলি, সেকেন্ডারি বলে তার প্রাইমারি সোর্স কি, কমনেস্ট সোর্স কি, এনিওয়ান এনি গেস? লাংস, রাইট। লাংস ইজ দ্য মোস্ট কমন সোর্স অফ ব্রেন মেটাস্টেসিস, রাইট। এছাড়া ব্রেস্ট আছে, তোর আদার্স অ্যাড্রিনাল আছে, আর ডিফারেন্ট অর্গানাস আছে, ওকে, প্রস্টেট একটা আছে, ঠিক। তো এটা গেল সেকেন্ডারি মেটাস্টেসিস। সেকেন্ডারি ক্ষেত্রে কি হয়, যখন আমি ফার্স্ট যে পেশেন্টের প্রেজেন্টেশন সেটাকে কনসেপ্ট তার সেই হিসাবে ম্যানেজমেন্ট করবো, সিমটোম্যাটিক ম্যানেজমেন্ট, ফলোড বাই তার সোর্স কি সার্চ করব, সোর্স সার্চ করে অ্যাজ রিকোয়ার্ড ট্রিটমেন্ট। যদি কোনো ব্রেনে মাল্টিপল ছোট মেটাস্টেসিস, সেখানে নিউরো সার্জারি তো করা পসিবল, অর্থাৎ মাল্টিপল ড্রপ মেটাস্টেসিস, তো সেখানে কি করা যাবে, সেখানে হচ্ছে রেডিয়েশন। টিউমার্স থাকে যেটা ড্রপ মেটাস্টেসিস হয়, সো সেখানে শুধু ব্রেনে করলে হবে না, আমার স্পাইনাল ট্র্যাক্ট বরাবর যেখানে সিএসএফ গ্রো করছে সেই জায়গাটাতেও আমাকে স্পাইনাল রেডিয়েশন দিতে হতে পারে, বা মিথোট্রিক্সেট ইনজেকশন দিতে হবে, ইন্ট্রাথেকাল মিথোট্রিক্সেট ইনজেকশন, যেটা তোর ইয়েতে আমাদের লিউকেমিয়ার কিছু কিছু পার্টে তোরা পড়বি, পেডিয়াট্রিক্সেরও দেখবি থাকবে, ওকে। সো ব্রেন টিউমার যদি দেখি আমি গ্রসলি দেখি, WHO 2016 একটা নতুন ক্লাসিফিকেশন করেছে, যেটা আমরা তখন মনে কর মানে আমি আমার এমবিবিএস লাইফে প্রথমে এই ক্লাসিফিকেশনটা পড়িনি, ঠিক আছে। তখন কিভাবে ছিল, গ্রস ছিল গ্লায়োমা, হ্যাঁ, আর আদার্স টাইপ অফ টিউমার। ব্রেন প্যারেনকাইমাল টিউমার গ্লায়োমার মধ্যে কি অ্যাস্ট্রোসাইটোমা, অলিগোঅ্যাস্ট্রোসাইটোমা, অলিগোডেন্ড্রোগ্লায়োমা, গ্লায়োব্লাস্টোমা, মাল্টিফর্মি, এইভাবে। এখন ক্লাসিফিকেশনটা নাম একই আছে কিন্তু ওদের মানে প্রেজেন্টেশনটা অন্যভাবে হয়েছে, ঠিক আছে। এবার তাহলে আমি কি কি নামগুলো বললাম, গ্লায়োমা, গ্লায়োমার মধ্যে মোস্ট কমন কি, এগুলো সব ব্রেন প্যারেনকাইমাল টিউমার। কি হলো, অ্যাস্ট্রোসাইটোমা, এটা কমন একটা, অলিগোডেন্ড্রোগ্লায়োমা, অলিগোঅ্যাস্ট্রোসাইটোমা, আর গ্লায়োব্লাস্টোমা মাল্টিফর্মি। গ্লায়োব্লাস্টোমা মাল্টিফর্মি হচ্ছে সবচেয়ে হাই গ্রেড টিউমার, দ্যাট ইজ ক্লাস 4, ঠিক আছে, WHO ক্লাস 4 বা গ্রেড 4, অ্যান্ড এই গ্রেড 4টা কিন্তু মোস্ট কমন এই অ্যাডাল্ট। আজকে যদি আমরা দেখি, আমরা নর্মালি কি দেখেছি, বিনাইন বা লেস ইয়েগুলো ভিউলেন্ট গুলো মোর কমন, বাট ব্রেনের ক্ষেত্রে গ্রেড 4 অ্যাস্ট্রোসাইটোমা গ্লায়োমা, দ্যাট ইজ গ্লায়োব্লাস্টোমা মাল্টিফর্মি, ঠিক আছে। এর প্রেজেন্ট মোস্ট কমন মজার ব্যাপার হচ্ছে সিটি স্ক্যানে দেখা যায় একটা এরকম গোল, যার চারপাশে কিছু ক্ল লাইক স্ট্রাকচার, একদম সার্কেল ব্রেন অ্যাবসেসের মতো নয়, হ্যাঁ, অনেকটা গোল টাইপের কিন্তু বেশ কিছু ক্ল লাইক এক্সটেনশন আছে, এবং এটা হাইলি ভিউলেন্ট, খুব খুব র্যাপিডলি স্প্রেড করে, খুব র্যাপিডলি সাইজ ইনক্রিজ করে এবং র্যাপিডলি স্প্রেড করে। গ্লায়োব্লাস্টোমা মাল্টিফর্মি দিস ক্লাস 4 টিউমার, দেন ইট ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ গ্লায়োমা, ঠিক আছে। এর সাথে আদার্সও আছে। তো এখন যে ক্লাসিফিকেশনটা যেটা বললাম,
সেখানের গল্পটা হচ্ছে কিরকম, এখন হচ্ছে শুধু অনলি হিস্টোলজিক্যাল বেসে ক্লাসিফিকেশনটা হয় না, তার সাথে আইডি স্ট্যাটাস মানে আইসোসাইটেড ডিহাইড্রোজেনেস অ্যান্ড একটা জেনেটিক মিউটেশন আছে 1p19q। তাহলে কি আবার সেম হলো, এখানে দুটো প্যারামিটার যেমন দেখেছিলাম, এখানে হচ্ছে হিস্টোলজি আইডিএইচ আর মিউটেশন অফ সরি 1p19q। ওকে, এই তিনটের বেসিসে ক্লাসিফিকেশন গুলো হচ্ছে। কিরকম ভাবে হচ্ছে, সো আইডিএইচ মিউট্যান্ট, আইডিএইচ ওয়াইল্ড টাইপ, দুটো টার্মিনোলজি শুনে রাখ। আইডিএইচ মিউট্যান্ট মানে কি, সহজ কথা, যে জিনটাতে আইসোসাইটেড ডিহাইড্রোজেন মিউটেশন হয়েছে, দ্যাট ইজ আইডিএইচ মিউট্যান্ট। অ্যান্ড হোয়াট ইজ ওয়াইল্ড টাইপ, এই কথাটা তোরা পরবর্তীকালে অনেক কিছুতে পাবি। হ্যাঁ, কোলন কার্সিনোমাতে এই ওয়াইল্ড টাইপ টার্মটা খুব হয়েছে। হোয়াট ইজ ওয়াইল্ড টাইপ মিউটেশন মানে আইডিএইচ ওয়াইল্ড টাইপ মিনস দ্যার ইজ নো আইডিএইচ মিউটেশন। ঠিক আছে, এই মিউটেশন প্লাস মিউটেশন নেগেটিভ টার্মটা ইউজ করা হয় না, ওয়াইল্ড টাইপ। ঠিক আছে, আইডিএইচ ওয়াইল্ড টাইপ, WILD ওয়াইল্ড। হ্যাঁ, ওয়াইল্ড টাইপ মানে হচ্ছে আইডিএইচ মিউটেশনটা হয় নাই। ঠিক আছে, এবার এই যে প্রথমে যেটা বললাম অ্যাস্ট্রোসাইটোমা বল বা অলিগো অ্যাস্ট্রোসাইটোমা, এইগুলো যে গ্রেড 1 to 2 এর মধ্যে পড়ে। ঠিক আছে, অ্যানাপ্লাস্টিক অলিগোডেন্ড্রোগ্লায়োমা হচ্ছে গ্রেড 3 আর গ্রেড 4 হচ্ছে গ্লায়োব্লাস্টোমা। ওকে, এই 1 আর 2 যেটা টাইপ আছে তারা জেনারেলি আইডিএইচ মিউট্যান্ট, রাইট। আইডিএইচ মিউট্যান্ট গুলো দুটো পার্ট, একটা হচ্ছে 1p19q মিউটেশন ইজ প্রেজেন্ট, দ্যাট ইজ কোডিলিশন ইজ প্রেজেন্ট, এইটা স্পেসিফিক্যালি হচ্ছে অলিগোডেন্ড্রোগ্লায়োমা। মনে রাখতে একটু অসুবিধা হচ্ছে, ব্যাপারটা বলছি। এই বোথ পজিটিভ মানে হচ্ছে অলিগোডেন্ড্রোগ্লায়োমা, মানে এখানে হচ্ছে ডায়াগনোসিস অফ এক্সক্লুশনের মতো খানিকটা আছে, শুধু সিটি থেকে দেখে ডিসিশন বোঝা যায় না যে কি টাইপ অফ, গ্রসলি বোঝা যাবে, কিন্তু তার যেহেতু ট্রিটমেন্ট প্রতিটা স্পেসিফিক, সো আমাকে কিছুটা হিস্টোলজি টাইপ দেখতে হবে, আইডিএইচ দেখতে হবে, এটা দেখতে হবে। হিস্টোলজিক্যালি অ্যাস্ট্রোসাইটোমা অলিগোডেন্ড্রোগ্লায়োমা ভেরি ক্লোজ, সো তখন কি দেখবে, আইডিএইচ মিউটেশন এটা দেখবে, দুটোই যদি মিউটেশন পজিটিভ মানে আইপি 1p19q কোডিলিশন পজিটিভ, আইডিএইচ পজিটিভ, মানে হচ্ছে অলিগোডেন্ড্রোগ্লায়োমা। অলিগোডেন্ড্রোগ্লায়োমা, ঠিক আছে, এইটা হয়ে গেল, মানে একটা তো রুল আউট হয়ে গেল যে হ্যাঁ এইটা আছে। ঠিক আছে, এবার এইটা ধর 1p19q মিউটেশন নেই কিন্তু আইডিএইচ মিউটেশন আছে, তাহলে তারা আর দুটো জিনিস খুঁজবে, কি খুঁজবে, T53 মিউটেশন আর ATRX মিউটেশন। এইটা থাকলে হচ্ছে অ্যাস্ট্রোসাইটোমা, ডিফিউজ অ্যাস্ট্রোসাইটোমা, ঠিক। আর গ্লায়োব্লাস্টোমা যদি থাকে তার দু রকম হয়, আইডিএইচ পজিটিভ মানে আইডিএইচ মিউট্যান্ট আর আইডিএইচ ওয়াইল্ড, দুটোই হয়। এটা টোটালি ক্লাস 4 এর মধ্যে, কারণ এর হিস্টোলজিটা বা সিটি স্ক্যানের ফিচার্সটাই আলাদা, ওটা দেখেই বোঝা যাবে ইট ইজ গ্লায়োব্লাস্টোমা। ঠিক আছে, এইভাবে ক্লাসিফিকেশনটা এখন হয়। তো এবার ট্রিটমেন্ট তাহলে কি হবে, একটা হচ্ছে কেমোথেরাপি ইজ এ ট্রিটমেন্ট, কি হতে পারে 5-ALA, হ্যাঁ, আই ইউজ করতো প্রোটোপরফাইরিন 9, এইগুলো কিছু গ্রুপ অফ ড্রাগস আছে। কিছু আর নতুন এখনকার ম্যাক্সিমাম কেমোথেরাপির মধ্যে চলে আসছে ওই ইমিউনোথেরাপি, এরকম কিছু ইমিউনোথেরাপি আছে, তোদের এখনো এতটা ডিটেলস লাগবে না। আর হচ্ছে নিউরোসার্জারি, ঠিক আছে, ক্রেনিয়েক্টমি করে টিউমারটাকে বাদ দিয়ে দেওয়া হবে, এবং ফলোড বাই ব্রেন ইরাডিয়েশন। রেডিয়েশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইন ব্রেন টিউমার্স। ঠিক আছে, দেখবি বডির অনেক জায়গাতে আমাদের সব জায়গায় রেডিয়েশন লাগে তা না, কিন্তু ব্রেনে রেডিয়েশন লাগে। আর একটা টার্ম আছে দেখবি ব্রেনে ক্রেনিওট্যাকটিক রেডিও সার্জারি। ঠিক আছে, মানে পার্টিকুলার জায়গাটাতে সেখানে গিয়ে সিডিং করে সেইটুকু জায়গাতেই শুধু রেডিয়েশন, কারণ আদার্স হেলদি টিস্যু মারা গেলে পেশেন্টের তো অনেক কিছু নিউরোলজিক্যাল কমপ্লিকেশন দেখা যাচ্ছে, ক্রেনিওট্যাকটিক রেডিও সার্জারি অ্যান্ড রেডিও থেরাপি। ঠিক আছে, এই হচ্ছে গেল তো ট্রিটমেন্ট। হ্যাঁ, এবার একটা গ্রুপ অফ টিউমার আছে যেটাও কিন্তু বেশ কমন, দ্যাট ইজ মেনিনজিওমা, রাইট। মেনিনজিওমা কিন্তু প্রায়ই পাওয়া যায়। হ্যাঁ, মেনিনজিওমার গল্পটা কি, সিটি স্ক্যান ব্রেনে দেখা যাবে এই যে মেনিনজেস ডুরামেটার, তার গা থেকে টিউমারটা এরকম ভাবে স্টক মতো লেগে আছে। হ্যাঁ, মেনিনজিওমা ভীষণ কমন। মেনিনজিওমা মেইনলি কি প্রেজেন্ট করে, প্রেসার এফেক্ট। ঠিক আছে, মেনিনজিওমা একদম আর্লি থাকলে এক্সিশন বা সার্জারি ইজ দ্য ট্রিটমেন্ট অফ চয়েস। কমপ্লিট এক্সিশনে জেনারেলি পেশেন্ট খুব ভালো রেকার করে, 5 to 10 ইয়ার্স সার্ভাইভাল অনেক ভালো। কিন্তু যদি একটু লেট প্রেজেন্ট হয় বা টোটাল এক্সিশন পসিবল না হয়, তোর মানে একদম এন্ড পার্টটা খানিকটা বোনসের সাথে লেগে আছে, ঠিক আছে, বা টোটাল টিউমার এক্সিশন করা পসিবল হয়নি,
এবং এদেরও সেই এর গ্লাইব্লাস্টের মধ্যে একটা প্রবলেম আছে, চারপাশে ক্ল লাইক এক্সটেনশন হয়। এইগুলো হচ্ছে রেকারেন্সের কজ, এবং রেকারেন্স হলে অবভিয়াসলি ফলোড আবার রেডিও সার্জারি, ওই রেডিওথেরাপি বা রিপিট সার্জারির প্রয়োজন হতে পারে, দ্যাট ইজ মেনিনজিওমা। ওকে, এছাড়া কিছু পিটুইটারি টিউমার আছে, তোরা পড়েছিস। মোস্ট কমন পিটুইটারি টিউমার, এটা তোরা আগেও শুনেছিস নাম, বল। প্রোল্যাক্টিনোমা, রাইট? প্রোল্যাক্টিনোমা কি নিয়ে প্রেজেন্ট করে? প্রোল্যাক্টিনোমা দু রকম, একটা মাইক্রোপ্রোল্যাক্টিনোমা আর একটা ম্যাক্রোপ্রোল্যাক্টিনোমা। ম্যাক্রোপ্রোল্যাক্টিনোমা মানে মোর দ্যান 1 সেন্টিমিটার সাইজ, সে বড় বড় মানে তার সাথে আসলে প্রেসার সিমটম থাকবে। পিটুইটারির নিচে কি আছে, একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার, অপটিক কাজমা। সো ওইখানে প্রেস করলে কি হবে, বাই টেম্পোরাল হেমিয়ানোপিয়া। তার মানে কি হবে, দু সাইডে মাঝখানে কম্প্রেস করবে, ক্রস ওভার হচ্ছে মানে দু সাইডে চোখটা ঝাপসা, ঠিক আছে? আর মাইক্রো ছোট মাইক্রো অ্যাডেনোমা থাকলে সে মেনলি কি নিয়ে প্রেজেন্ট করে? প্রোল্যাক্টিনোমা মানে কি, হাই প্রোল্যাক্টিন লেভেল, ফিমেল পেশেন্ট উইল প্রেজেন্ট গ্যালাক্টোরিয়া হতে পারে, তার সাথে হতে পারে আর্লি মানে ইয়ং এজে হলে এনলার্জমেন্ট অফ ব্রেস্ট, এইরকম সব প্রবলেম, ঠিক আছে? মানে তোর মেনস্ট্রুয়েশন ইরেগুলারিটি, এরকম প্রবলেম নিয়ে আসবে, ঠিক আছে? ছোট হলে ট্রিটমেন্ট কি? ছোট প্রোল্যাক্টিনোমা মেডিকেল ট্রিটমেন্ট কি? ব্রোমোক্রিপ্টিন, ব্রোমোক্রিপ্টিন ইনহিবিটর না স্টিমুলেটর, মানে কোনটা? আর যদি বড় হয় তাহলে কিন্তু সার্জারি, ঠিক আছে? কারণ তার প্রেসার এফেক্ট আছে, সেটাকে আমি ওষুধ দিয়ে কমাতে পারবো না। এইবার একটা তোদের ইম্পর্টেন্ট, এছাড়া আরো আছে এসিটিএইচওমা, বিভিন্ন রকম টিউমার আছে, অত ডিটেলস দরকার নেই। নেক্সট তোদের যেটা আসে একটা দরকারি জিনিস, সেটা হচ্ছে নিউরাল টিউব ডিফেক্ট, রাইট? এইটা শর্ট নোট আসে। নিউরাল টিউব ডিফেক্টে মোস্ট কমন কি? মোস্ট কমন নিউরাল টিউব ডিফেক্ট স্পাইনা বাইফিডা, রাইট? স্পাইনা বাইফিডা মানে কি? নামটার মধ্যেই এক্সপ্লেনেশন আছে। স্পাইনাল যে কলাম কি রকম আছে জিনিসটা, স্পাইনাল কলাম অ্যান্টিরিয়র ল্যামিনা, পোস্টেরিয়র ল্যামিনা, তার পেছনে হচ্ছে বডিটা এবং পেছনে স্পাইনাস প্রসেস, রাইট? এবং দুদিকে দুটো আমাদের ওই দু সাইডে দুটো প্রসেস আছে, সেখান থেকে থোরাসিকে সেখানে রিবস লেগে থাকে, তারপর থেকে এটা থাকে না, সেই কলামটা দিয়ে স্পাইন যাচ্ছে, রাইট? তারপরে সিলসেভ আছে উপরে কভারের উপরে। এবার ওই যে কভারিংটা, সেখানে যদি কোথাও ডেভেলপমেন্টাল ম্যালফরমেশনের জন্য কভারিংটা ব্রেচ হয়, ওই যে বোনি ক্যাভিটি ব্রিচ হয়, দ্যাট ইজ স্পাইনা বাইফিডা, ঠিক আছে? এখানে অনেক প্রবলেম হতে পারে, কি একটা হচ্ছে কভারিং চলে যাওয়ার জন্য ওটার সাথে সাথে স্পাইনাল কলামটা নামে, ওর লেংথটা আটকে যাচ্ছে, ওর এক্সটেনশন, সো সেই নার্ভ ড্যামেজ হবে ওখানে যেহেতু কম্প্রেশনের জন্য। সেকেন্ড হতে পারে ওর সাথে টেদারিং হয়ে যেতে পারে, ওটা দুটো ভাগ হয়ে যেতে পারে, অনেকগুলো নাম আছে, ঠিক আছে? এরকম টেদারিং হয়ে সাইরিঙ্গোমাইলিয়া আছে একটা জিনিস, আর একটা হচ্ছে দুটো ডায়াস্টোমাটোমাইলিয়া, মানে মাল্টিপল, ওর মাঝে ডিভিশন হয়ে যাচ্ছে দুটো, ঠিক আছে? এবার শুধু স্পাইনা বাইফিডা অকালটা ছোট্ট একটা ডিফেক্ট, খুব বেশি সিমটম নাও থাকতে পারে, শুধু একটা ব্যাক পেন নিয়ে সারা জীবন পেশেন্ট কাটিয়ে দিতে পারে, ঠিক আছে? একদম মাইল্ড ফিচার, সেখান থেকে অনেক রকম নিউরোলজিক্যাল ডেফিসিট, পেশেন্টের প্যারালিসিস, এতটা অব্দি সিমটম যেতে পারে। নেক্সট হচ্ছে তুই যদি আরো সুপিরিয়ার ভ্যারাইটি যাস, কিরকম না? নেক্সট হচ্ছে মেনিঙ্গোসেল। হোয়াট ইজ মেনিঙ্গোসেল? স্পাইনা বাইফিডা বাট অ্যাসোসিয়েটেড উইথ কভারিং অফ দ্য স্কিন অ্যান্ড টিস্যু ইজ প্রেজেন্ট। বাইরে থেকে কিন্তু ডিফেক্ট বুঝতে পারবে না, প্যালপেট করে বা ইনভেস্টিগেশনে বোঝা যাবে, দ্যাট ইজ মেনিঙ্গোসেল, ঠিক আছে? সেখানে কিন্তু বনি ডিফেক্ট ছাড়া বাকিগুলো খুব একটা কিছু নেই, ঠিক? নেক্সট হচ্ছে মাইলোমেনিঙ্গোসিল, দ্যাট ইজ আ বিগ প্রবলেম। মাইলোমেনিঙ্গোসিল মানে কি? বাইরের কভারটা নেই, তাহলে কি হলো, সিএসএফ ড্রেন হচ্ছে। সো এক হচ্ছে নিউরোলজিক্যাল ডেফিসিট, সেকেন্ড হচ্ছে ডেভেলপমেন্টাল অ্যানোমালি, অ্যান্ড থার্ড ইজ সিএসএফ ইনফেকশন। সো মাইলোমেনিঙ্গোসিল ইজ ইমার্জেন্সি, সেক্ষেত্রে রিপেয়ার শুড বি ডান, কারণ ওই সিএসএফটাকে কভারিং না দিলে কন্টিনিউয়াস ইনফেকশন হবে, ঠিক আছে? এবং ফলোড বাই ফাইনাল বনি রিপেয়ার, ঠিক আছে? তো ইট ইজ এ কমপ্লেক্স প্রসিডিওর মাইলোমেনিং। পরের টার্মটা আছে লাইপোমাইলোমেনিঙ্গোসিল, সেখানে তাহলে অ্যাড কি হলো, লাইপো মানে ফ্যাট, তাহলে কোনো একটা লাইপোমাটাস টিউমার ওর সাথে প্রক্সিমালি হার্নিয়েশন হয়ে গেছে ওই গ্যাপটা দিয়ে, দ্যাট ইজ লাইপোমেনিঙ্গোমায়োসিস, আদার ইজ সিমিলার লাইক মেনিঙ্গোমায়োসিস, ওকে? এইগুলো
associated another মানে bony features starting from the posterior part of cranium, that is posterior fossa malformation. এখানে তিনটে জিনিস আমরা নাম শুনেছি যেটা তোদের একটু একটু লাগে। একটা হচ্ছে চিয়ারি 1, চিয়ারি 2 ম্যালফরমেশন, এটা তোরা পেডিয়াট্রিক্সেও পড়বি, ঠিক আছে। আর ডান্ডি ওয়াকার ম্যালফরমেশন কি আমি শর্টে বলে দিই, বাকিটা নিজেদেরকেই মনে রাখতে হবে। চিয়ারি 1, 2 মানে কি? 1 মানে হচ্ছে তুলনামূলক কম সমস্যা, 2 মানে বেশি সমস্যা। সোজা ফার্স্ট লাইন বুঝে নিলি। 1-এ কি বলছে, কি পস্টিরিয়র ফসা ম্যালফরমেশনের প্রবলেমটা কি হয়? গ্যাপটা বেড়ে যাওয়ার জন্য পস্টিরিয়রলি কি থাকে বল, সেরিবেলাম, নিচে হচ্ছে মিড ব্রেন, অ্যান্ড তারপরে হচ্ছে সেরিবেলার ভার্মিস সামনে, যেটা প্রজাপতির বডিটার মতো দেখতে, ঠিক আছে। তো হার্নিয়েশন অফ দ্য টনসিল মানে সেরিবেলার টনসিল মোর দেন 5 মিলিমিটার, লেস দেন 5 মিলিমিটার অনেক সময় নর্মালি থাকতে পারে, কারণ মোর দেন 5 মিলিমিটার ভার্মিস যদি টনসিল ডিসেন্ট হয়ে যায়, দ্যাট ইজ চিয়ারি ম্যালফরমেশন, ঠিক আছে। চিয়ারি 2 কি হচ্ছে, লার্জার ডিসেন্ট অ্যাসোসিয়েটেড উইথ হাইড্রোকেফালাস, ঠিক আছে। চিয়ারি 2 তে হাইড্রোকেফালাস অ্যান্ড মেনিঙ্গোমাইলোসিল অ্যাসোসিয়েট থাকবে, মানে শুধু ডিসেন্ট থাকলে কি হয়, সেখানে শুধুমাত্র নিউরোলজিক্যাল লোকাল কমপ্লিকেশন, দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ চিয়ারি 1 ম্যালফরমেশন, আর্নল্ড চিয়ারি 1 ম্যালফরমেশন। আর্নল্ড চিয়ারি 2 ম্যালফরমেশন হচ্ছে ওটার সুপিরিয়র ভ্যারাইটি, কিরকম, সেখানে লার্জার অ্যামাউন্ট অফ টনসিলার ডিসেন্ট থাকবে এবং জেনারেলি ডাইলেটেশন অফ দ্য ভেন্ট্রিকলস অ্যাসোসিয়েটেড উইথ হাইড্রোকেফালাস অ্যান্ড মেনিঙ্গোমাইলোসিল। এই তিনটে নিয়ে হচ্ছে চিয়ারি 2 ম্যালফরমেশন হয়ে গেল। থার্ড হচ্ছে ডান্ডি ওয়াকার ম্যালফরমেশন। সেটা কি জিনিস? সেটা হচ্ছে একটা ইনফ্যান্সিতে পেশেন্ট আসবে এবং মোস্ট কমন প্রেজেন্টেশন হবে ম্যাক্রোসেফালি, ব্রেনটা এত বড়, ঠিক আছে। ডেভেলপমেন্টটা ডিলে এবং ব্রেনটা কেন বড়, ডিউ টু হাইড্রোকেফালাস, ঠিক আছে, বোঝা গেল। তাহলে এর সাথে ডিফারেন্ট ডান্ডি ওয়াকার ম্যালফরমেশনে হচ্ছে ডিসেন্টটা হচ্ছে না, ওখানে একটা ব্রেনটা সাইজ বড় ডিউ টু ম্যালফরমেশন, এবং সেটা হচ্ছে কেন, সেরিবেলার হাইপোপ্লাসিয়া। ওখানে কি ছিল, সেরিবেলামের ডিসেন্ট ও নিচে হার্নিয়েশন হচ্ছিল, এখানে হচ্ছে সেরিবেলার হাইপোপ্লাসিয়া, সেরিবেলাম ছোট তৈরি হচ্ছে, সেই জায়গাটা পুরোটা দখল করে নিচ্ছে লার্জ পার্ট অফ ভেন্ট্রিকল, দ্যাট ইজ কজিং হাইড্রোকেফালাস অ্যান্ড মানে ম্যাক্রোসেফালি, ইট ইজ চিয়ারি 2 এই ডান্ডি ওয়াকার ম্যালফরমেশন, ঠিক আছে। এই তিনটে নামই লাগে, এর বেশি কিছু লাগে না। এরপর একটা ইম্পর্টেন্ট টপিক যেটা শর্ট নোট আসতে পারে, দ্যাট ইজ ক্রেনিওসিনোস্টোসিস। হোয়াট ইজ ক্রেনিওসিনোস্টোসিস? নর্মালি কি হয়, 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমাদের ফন্টানেলি গুলো জোড়ে এবং ব্রেনের ভেতরের যে ক্রেনিয়াম বোলস গুলো ফিউজ করে। নর্মালি বাচ্চাদের ক্রেনিয়াম বোলস ফিউজ থাকে না, ফাঁকা থাকে। কেন? ওদের তো মাথাটা আস্তে আস্তে বয়সের সাথে সাথে বাড়বে, অ্যাটলিস্ট 2 ইয়ার্স অব্দি হচ্ছে ব্রেনের পুরোপুরি ডেভেলপমেন্টাল হয়, এবং প্রথম উইদিন 1 ইয়ার কিন্তু ব্রেনের প্যারেনকাইমার সাইজ মেনলি বাড়ে, ঠিক আছে। তো সেই টাইমটা যদি কারোর ওই বনি এগুলো মানে মার্জিনগুলো ফিউজ না থাকে, তাহলে কি বোনটা বাড়তে পারবে, পরে সেটা অসিফিকেশন হবে। ধর কারো যদি জন্মের সময় কোনো কারণে বোনসগুলো ক্রেনিয়াল বোনসগুলো ফিউজ থাকে, তাহলে মাথাটা তো বাড়তে পারবে না, তখন হবে সমস্যা। কি সমস্যা? তাহলে আমাদের এর আগে জানতে হবে হোয়াট আর দ্য সুচার্স, রাইট। ক্রেনিওসিনোস্টোসিস পড়তে গেলে সুচারের নামগুলো জানতে হবে। ঠিক, হোয়াট ইজ দিস সুচার? স্যাজিটাল সুচার, কর্নাল সুচার, এগুলো কি ল্যামডার সুচার, আর একটা আছে ফ্রন্টালি মেটোপিক সুচার, রাইট, ঠিক আছে। আমি মেন তিনটে নামে আসছি। ধর কারণ এইটা তাড়াতাড়ি জুড়ে গেল স্যাজিটাল সুচারটা, তাহলে ব্রেনটা এই দিকে আর এক্সপ্যান্ড করতে পারবে না, রেস্ট্রিক্টেড, এইটা জুড়ে মানে কি এদিকে আর রেস্ট্রিক্ট করতে পারছে না, আটকে রেখেছে, তাহলে সে লম্বা বাড়বে, দ্যাট ইজ বোর্ড শেপেড লং ওয়াই মানে অ্যান্টেরিয়ার ন্যারো বোর্ড শেপেড পুরো হার্ট, হ্যাঁ, লম্বা মাথাটা এইরকম লম্বা মতো বোর্ড শেপেড, দ্যাট ইজ কল্ড স্ক্যাফোসেফালি। তাহলে একটা ব্যাপারটা বোঝ, এস ফর এস, স্যাজিটাল সুচার যদি জুড়ে যায় তার নাম হচ্ছে স্ক্যাফোসেফালি, মনে থাকবে, এস ফর এস, ওকে। নেক্সট হচ্ছে কর্নাল সুচার। কর্নাল সুচার যদি বন্ধ হয়ে যায়, তাহলে ব্রেনটা এই মানে মাথাটা কোন দিকে বাড়বে, সামনাসামনি বাড়তে পারবে না, চওড়া হয়ে যাবে, গোল এরকম ছোট মাথা হবে, দ্যাট ইজ না ব্র্যাকিসেফালি, বোঝা গেছে। সি এর কাছাকাছি বি আছে, হ্যাঁ, সো কর্নাল সুচার বন্ধ হয়ে যাচ্ছে ব্র্যাকিসেফালি, রাইট। এবার ধর কারোর একটা সাইডের কর্নাল সুচার গেছে, ঠিক আছে,
ঠিক, বা একটা সাইডে ল্যামডয়েড সুচার গেছে, তাহলে কি হবে গল্পটা, ডিসমরফিক ব্রেন, একটা সাইডে বাড়ছে না ব্রেন, আরেকটা সাইডে বাড়ছে। ক্লিয়ার ব্যাপারটা? এটা কি হচ্ছিল, ধর মাঝে বাড়লে বন্ধ হয়ে গেলে লম্বায় বাড়বে, এরকম ভাবে ট্রান্সভার্সলি বন্ধ হয়ে গেলে চওড়ায় বাড়বে। ধর একটা সাইডের এইটা জুড়ে গেছে বা এইটা জুড়ে গেছে, তাহলে কি হলো, ব্রেনটা সেই দিকটা বাদ দিয়ে বাকিটা বাড়ছে, একটা ডিসমরফিক ব্রেন হচ্ছে, তার নাম কি, প্ল্যাজিওসেফালি। ঠিক আছে, ধর সবগুলোই বন্ধ হয়ে গেছে, তাহলে কি ব্রেনটা একদম ছোট্ট হবে, রাইট, মাথাটা বাড়বে না, একদম ছোট, দ্যাট ইজ কল্ড মাইক্রোসেফালি। অল সুচার ক্লোজ মানে মাইক্রোসেফালি, ছোট মাথা। ঠিক আছে, আর যদি মেটোপিক সুচার বন্ধ হয়, অনলি মেটোপিক সুচার, মেটোপিক সুচার বন্ধ হলে কি হবে, সামনেটা বাড়বে না বাকিটা বাড়বে, সামনেটা এরকম তিন কোনা বোটের মতো হয়ে যাবে, নৌকার মতো, তার নাম হচ্ছে ট্রাইগোনোসেফালি। ট্রাইগোন মানে তিন কোণ, তিন কোনা মাথার সামনেটা, দ্যাট ইজ ট্রাইগোনোসেফালি। হয়ে গেল, এর বাইরে এখন কিছু মনে রাখার দরকার নেই। তাহলে কি হলো, এস ফর এস, স্যাজিটাল গেলে স্ক্যাফোসেফালি, কর্নাল গেলে ব্র্যাকিসেফালি, একটা সাইড ল্যামডয়েড বা একটা সাইড কর্নাল গেলে প্লাজিওসেফালি, সবগুলো গেলে মাইক্রোসেফালি, আর মেটোপিক গেলে ট্রাইগোনোসেফালি। ওকে, ডান। ফাংশনাল নিউরোসার্জারিটা তোদের পড়াবো না, যদি কারো ইন্টারেস্ট থাকে বই থেকে পড়ে নিবি। ফাংশনাল নিউরোসার্জারি মানে কি, ডিউ টু ধর কোনো পেশেন্টের কমপ্লেক্স সিজার আছে, সিজার তার মেডিসিনে ঠিক হচ্ছে না, সিটি এমআরআই করে এবং ইয়ে করে, তো আমাদের মানে সিজারের যে এটা করা হয়, ওই ইজি করে দেখা গেল কোনো একটা ফোকাস আছে, ফিক্সড ফোকাস, তো সেই জায়গাটাকে তাহলে বাদ দিতে হবে, দ্যাট ইজ ফাংশনাল নিউরোসার্জারি। ঠিক আছে, অনেক রকম আছে, মেসিয়াল, তোর টেম্পোরাল লোব রিসেকশন সবচেয়ে কমন, এছাড়া আরো অনেক মাঝে বাদ দিয়ে দেবো, একটা হেমিকেনেক্টমি, অনেক ভুলভাল অপারেশন, পেশেন্ট বেসিক্যালি ভেজিটেটিভ স্টেজে চলে যায়। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু কিছু করার নেই, যে পেশেন্ট মানে অতটা অ্যাজিটেটেড, অতটা খারাপ, তাকে অ্যাটলিস্ট বাঁচিয়ে রাখার জন্য এটুকু দরকার। ঠিক আছে, দ্যাট ইজ কল্ড ফাংশনাল নিউরোসার্জারি, দরকার নেই অত কিছু। ঠিক আছে, আচ্ছা, এবার তাহলে নেক্সট কোশ্চেন আছে, হোয়াট ইজ দ্য রিস্ক অফ ক্রেনিওটমি? ব্রেন ক্রেনিওটমি কি কি রিস্ক হতে পারে, কি করা হয় বেসিক্যালি, তোদের ইনফরমেশন ধর, বা ধর এতেও তোরা পড়েছিস যে একটা এমার্জেন্সি পেশেন্ট এরকম ধর এক্সট্রা ডিউরালেরও তোরা কি শুনছিস, বারহোল সার্জারি, রাইট, ফুটো করে সেখান থেকে ব্লাডটা বের করে দেওয়া হলো। এবার তো কোনো একটা পেশেন্টের বড় ওয়াইড কোনো একটা হিমাটোমা জমে আছে, সেক্ষেত্রে মাথাটাকে শুধু বাড়ালে হবে না, ভেতরে ধর সাবডিউরাল হয়ে আছে, তো ক্রেনিওটমি করতে হবে। কি হয়, ওরা একটা পাশে যেদিকটা হয়ে যায় সেদিকে প্যারাইটাল লোব বা এরকম হয়, ওই সুচার বরাবর কেটে খুলিটাকে বার করে রেখে দেয়। ঠিক আছে, এটা স্যালাইন ওয়াটার বা একটা ডিস্টিল ওয়াটার এরকম রেখে দেয়, অপারেশনটা পুরো কমপ্লিট করে, তারপর ওই খুলিটাকে আবার বসিয়ে দেয়, দ্যাট ইজ ক্রেনিয়েক্টমি। ওকে, বা ক্রেনিওটমি। তো তার কি কি কমপ্লিকেশন হতে পারে তাহলে, দেখ এইরকম একটা মরবিড প্রসেস, তো তার মোস্ট কমন জিনিস তো ইনফেকশন না, ইনফেকশন ইজ এ হিউজ চান্স, মানে ব্রেনের মতো জায়গা, সেখানে ওই জিনিসটা খুলে আবার বসাচ্ছে, অলওয়েজ চান্স অফ ইনফেকশন। ঠিক, আর কি, ব্লিডিং, রিপিট মানে ইন্টারক্যানাল আবার হিমারেজ হতে পারে, অবভিয়াসলি পোস্ট সার্জারি ইডিমা হয়, ইডিমা হলে সিজার হতে পারে, সো হাই ডোজ অফ মানে অ্যান্টিসিজার মেডিকেশন দিয়ে রাখা হয় যে কোনো নিউরোসার্জারির পর। তার ধর কোনো জায়গায় ট্রমা হয়েছিল বা ধর কোনো টিউমার বাদ দেওয়া হয়েছে, সেখানে কি আমাকে তো আবার উপরের ডুরামেটার বা প্যারামিটার বা মেনিনজেসটাকে তো সেলাই করা হয়েছিল, সেখান থেকে লিক করলো, তাহলে সিএসএফ লিক হতে পারে। ঠিক আছে, আর কিছু পার্মানেন্ট ধরো একটা অংশে কোনো ব্রেন বড় মাসটা বাদ দেওয়া হয়েছে, তাহলে সেখানের নিউরোলজিক্যাল ডেফিসিট হতে পারে। ক্লিয়ার ব্যাপারটা? অ্যান্ড অবভিয়াসলি ডেথ, পেশেন্ট কোমাটোস হয়ে যাওয়া, ভেন্টিলেশনে চলে যাওয়া, এইগুলো হতে পারে। তো ব্রেনে এক ধরনের স্পেসিফিক্যালি এক ধরনের প্রায়ন ডিজিজ হয়, তোদের কারোর নাম মনে আছে? শুনতে পাচ্ছি না। ক্রুজফেল্ড জেকব ডিজিজ, রাইট, দিস এ প্রায়ন ডিজিজ। হ্যাঁ, তো ওই জন্য মানে প্রায়ন একটা এমন জিনিস যেটা ভেরি ডিফিকাল্ট টু কিল। ঠিক আছে, এবং ট্রিটমেন্টও বিশেষ মানে খুব বাজে, মানে হয় না বলতে গেলে। ঠিক আছে, তো থাকে এগুলো। ঠিক আছে, বেসিক্যালি তোদের তাহলে নিউরোসার্জারি যেটা যেটা দেখাচ্ছিল আমার, কি কি ছিল, প্রথমে হয়ে গেল বেসিক অ্যানাটমিটা, তার ফিজিওলজি অফ সিএসএফ, থার্ড হচ্ছে হাইড্রোকেফাল। হাইড্রোকেফালাসটা ডিটেলস পড়িয়েছি কারণ ওটা একটা শর্ট নোটের জন্য ইম্পর্টেন্ট। ব্রেন অ্যাবসেস একটা ইম্পর্টেন্ট, এদিকে তোর সাবঅ্যারাইনাল হিমারেজের পার্টটা একটা দরকারি জিনিস বোঝার ব্যাপার, সাথে হচ্ছে তোকে যেটা পড়ালাম এখন লাস্টে এই টপিকটা, এই ম্যালফরমেশনটা, হ্যাঁ, অ্যান্ড অবভিয়াসলি ক্রেনিওসিনোস্টোসিস। ঠিক, এর বেশি খুব বেশি না। এবার ধর তোকে একটা বাই চান্স এরকম হয়তো আসবে না,
তোর একটা দিয়ে দিল গ্লায়োব্লাস্টোমা মাল্টিফর্মি শর্ট নোট। ঠিক আছে, তুই যা ক্লাসে এখনো অব্দি শুনলি সেখান থেকে কিভাবে লিখবি, বিশাল কিছু নলেজ তোর কাছে নেই গ্লায়োব্লাস্টোমা সম্বন্ধে, রাইট? সো তোকে পরীক্ষায় এসছে লিখতে তো হবে, ঠিক আছে? কিভাবে লিখবি? ফার্স্ট অফ অল, হোয়াট ইজ গ্লায়োব্লাস্টোমা মাল্টিফর্মি? ইট ইজ আ হাই গ্রেড ব্রেন টিউমার, ঠিক আছে, মোস্ট কমনলি সিন ইন অ্যাডাল্টস। ঠিক আছে, অ্যাভারেজ এজ হচ্ছে 50 to 60 বা 65 এরকম হলো, 2 লাইন হয়ে গেল। নেক্সট হচ্ছে কি প্রেজেন্টেশন, ক্লিনিক্যাল ফিচার্স। পেশেন্ট হবে হেডেক, অবভিয়াসলি প্রেসার এফেক্ট, সিজার, মেবি ফোকাল সিজার, মেবি জিটিসিএস, রাইট? এটা নিয়ে প্রেজেন্ট করতে পারে, হলো। তারপর কি হলো, এবং অবভিয়াসলি সাইন সিমটমের মধ্যে কি থাকবে, ভমিটিং থাকবে, হ্যাঁ, হেডেক থাকবে। এবার ধর কোনো ফাংশনাল যদি টিউমার হয় তার সাথে তার সেই রিলেটেড প্রবলেম থাকতে পারে। এবার তারপর হলো ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, ইনভেস্টিগেশন, সিটি স্ক্যান করবি, আর এমআরআই করতে হতে পারে, ঠিক আছে? কম্প্রেসিভ ফিচার্স কি কি দেখার আছে তার জন্য ইইজি করতে হতে পারে, আরও কোনো ফোকাল সোর্স আছে কিনা, রাইট? পেশেন্টের রুটিন টেস্টগুলো লাগবে, ঠিক আছে, রুল আউট করা হলো। নেক্সট হচ্ছে তোর ম্যানেজমেন্ট, ঠিক? ম্যানেজমেন্টের মধ্যে একটা হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট, হ্যাঁ। সার্জিক্যাল ম্যানেজমেন্ট কি, ক্রেনিওটমি ফলোড বাই এক্সিশন অফ দ্য টিউমার, ঠিক আছে? অ্যান্ড যেহেতু হাই গ্রেড টিউমার সেখানে রেকারেন্সের চান্স বেশি, সো রেডিওথেরাপি শুড বি ডান। আর কি অপশন আছে, স্টেরিওট্যাকটিক রেডিও সার্জারি, যেটা বললাম, ঠিক, এটা একটা। নেক্সট হচ্ছে তুই মানে তার লিখবি যে প্রগনোসিস, হ্যাঁ, অ্যাজ ইট ইজ আ গ্রেড 4 টিউমার, ঠিক আছে, সো প্রগনোসিস ইজ পোর অ্যান্ড রেকারেন্স চান্সেস আর হাই। তুই যদি এতটাই লিখিস, তুই বল তোর অ্যাটলিস্ট 3 তো পাবি মিনিমাম। কেউ আরো কিছু লিখতে পারে, আর যদি তুই যে ক্লাসিফিকেশনটা বললাম, যদি এটা বলিস অ্যাজ পার 2016 WHO ক্লাসিফিকেশন দেয়ার মেবি 2 টাইপ, IDH মিউট্যান্ট আর IDH ওয়াইল্ড, ঠিক আছে? অ্যান্ড এইটা একটা ক্লাসিফিকেশনের মধ্যে হলো, and it is and in older generation it was termed as class 4 বা grade 4 astrocytoma বা গ্লায়োমা, astrocytoma নয়, grade 4 গ্লায়োমা, ঠিক আছে? তো এটা লিখলেই 3 থেকে 3.5 তুই পাবি, যেখানে তুই 4টে লাইন গজগজ করে লিখলে তোকে 2 এর বেশি মার্কস দিতে এক্সামিনার পারে না। খুব বাধ্য হলে মানে বাঁচানোর জন্য, পাস করানোর জন্য হয়তো বাড়িয়ে দেয়, 2 এর বেশি দেওয়া যায় না। তুই ভাবনা তুই একই জিনিস লিখলি, একটু গুছিয়ে লিখলি, অবভিয়াসলি 1.5 মার্কস এক্সট্রা গেইন করে ফেলি। দ্যাটস দ্য ওয়ে অফ প্রেজেন্টিং শর্ট নোটস, যেটা তোদের খাতায় একদম মিসিং, ঠিক আছে? তুই বল না, তুই গ্লায়োব্লাস্টোমা মাল্টিফর্মি কি এমন হাতি ঘোড়া জানিস? কটা লাইন বললাম, কাজের কাজ এইটুকুই তো, কোনো ডিটেলস লাগে না, তুই এতেই কিন্তু মার্কস পাবি, বিকজ হাউ ইউ আর প্রেজেন্টিং দ্যাট ম্যাটার্স, ঠিক আছে? ধর ব্রেন অ্যাবসেস দিল, অবভিয়াসলি ব্রেন অ্যাবসেস কি জিনিস, কারণ অবভিয়াসলি ব্রেন অ্যাবসেস স্পেসিফিক জিনিস, একটা ব্রেনের ভেতরে একটা ক্যাপসুলেটেড কালেকশন, মোস্টলি ডিউ টু সাম মেনলি হিমাটোনা স্প্রেড অর নেজাল অর থ্রু CSF হলো। এবার হচ্ছে অর্গানিজমগুলো লিখলি, পরপর নামগুলো লিখলি, অবভিয়াসলি যেটা মোর কমন সেটাকে প্রথমে, সেটা লাস্টে দিয়ে তুই ব্যাকটেরিয়াইটিস প্রথমে লিখে দিয়ে সেটা লিখলে হয় না, ঠিক আছে? তারপর কি, হোয়াট আর দ্য কজ, ট্রমা একটা কজ বললাম, ঠিক আছে, কোনো নিউরোসার্জারির পরে একটা কজ হতে পারে, ঠিক আছে? তারপরে হচ্ছে ধর কোনো এরা আমাদের যে সাইনাস বা এরম কিছু জায়গায় কোনো ইনফেকশন হয়েছিল বা কোনো ইনস্ট্রুমেন্টেশন হয়েছিল সেখান থেকে গেছে, ঠিক আছে? ওই যে তোর ইয়েগুলো হয়, ENTর কিছু ওটি হয় যেখানে হচ্ছে আমাদের ওই ইয়েটাকে ব্রেক করে ঝোঁকে, হ্যাঁ, ঠিক আছে, সেটা একটা সোর্স অফ ইনফেকশন, যেটা থেকে এটা হতে পারে। কোনো ফেল পেশেন্ট, যেগুলো একদম বয়স্ক ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, তাদের জন্য হতে পারে। ব্রেন অ্যাবসেস ডিউ টু মিলিয়ারি টিবি একটা কজ। তো এরকম লিখলি, তারপরে তুই প্রেজেন্টেশন লিখলি, হোয়াট আর দ্য ম্যানেজমেন্টস, লাইন দিয়ে দে সুন্দর, ব্যাস, আর কি চাই? তো এইভাবে হচ্ছে তোকে প্রেজেন্ট করতে হবে। তো মোটামুটি তোদের নিউরোসার্জারিতে যেটুকু লাগে সবটাই 2টো ক্লাসে কভার হয়ে গেছে, ঠিক আছে? এবার তোদের বল, তোদের আর কি কি বাকি আছে, জেনুইনলি বাকি আছে, কখনো কিছু হয়নি বা তোদের দরকার ক্লাস? তোদের পেডিয়াট্রিক সার্জারি কিছু ক্লাস হয়েছে? কিচ্ছু হয়নি তো? শিওর? পেডিয়াট্রিক সার্জারির মধ্যে আছে তো অনেক কিছু, তবে তোদের স্পেসিফিক্যালি 7-8টা টপিক জানতে হয়, ঠিক আছে? তো সেটা তাহলে ক্লাস নেওয়া হবে। আচ্ছা, তোদের মেটাবলিক ইয়ে অফ রেসপন্স টু ইনজুরি ক্লাস হয়েছে আগে? আই থিঙ্ক সেকেন্ড ইয়ারে হয়েছে, হ্যাঁ হয়েছে তো? এটা দিয়েই তো স্টার্ট হয় জেনারেলি ক্লাসগুলো। ওটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, মানে ওইখান থেকে কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? সেপসিস বা এই জাতীয় কোয়েশ্চেনগুলো ওখান থেকে আসে।
যদি লাগে তাহলে বলিস, পরে ক্লাস হবে, না হলে নেক্সট তোদেরকে পেডিয়াট্রিক সার্জারি দুটো ক্লাসে হয়ে যাবে টোটাল। পেডিয়াট্রিক সার্জারি থেকে একটু কোশ্চেন বেশি আসে, ঠিক আছে, শর্ট নোট তো আসবে, 100% আসবে, ঠিক আছে। তাহলে তোদের নেক্সট মানডে, তাই তো, নেক্সট মানডে 10টা থেকেই ক্লাস কিন্তু, হ্যাঁ ঠিক আছে, ওভারল্যাপিং করিস না, কারণ মানডে শিডিউল ক্লাস সার্জারি, ঠিক। তো পেডিয়াট্রিক সার্জারি মেনলি তোদের যেটুকু টপিকগুলো হয়, কিছুটা জিআই রিলেটেড, হ্যাঁ, কিছু হচ্ছে তোদের জেনিটাল রিলেটেড, কিডনি অ্যান্ড ডিভাইন মালফরমেশনস, আর হচ্ছে কিছু হেপাটোবিলিয়ারি, মেনলি এই 3টে সেগমেন্টের মধ্যে জিআই এর কোয়েশ্চেন্সগুলো আছে। আর অবভিয়াসলি একটা হার্নিয়া, এটা ওটাই জেনিটাল ইউরিনারির মধ্যেই পড়ে যাচ্ছে।